নমস্কার বন্ধুরা, অপরূপ রূপকথায় সকলকে স্বাগত। আজকের গল্প পরীরানীর পরাজয়। রচয়িতা দৃষ্টিহীন। অনেক দিন আগে এক রাজ্যে এক বিধবা ছিল। তার ছিল মাত্র একটি কন্যা। কন্যার নাম রূপবতী, ডাকনাম রূপা। রূপা ছিল অদ্ভুত সুন্দরী আর বুদ্ধিমতী। সকলেই রূপার রূপ আর বুদ্ধির প্রশংসা করত। রূপাদের বাড়ির পাশে ছিল একটা খুব বড় আম গাছ আর একটা কাঁঠাল গাছ। ওই গাছে বেশ বড় বড় কাঁঠাল হতো, খেতেও সেগুলো খুব মিষ্টি। রূপা ওই গাছ দুটিকে খুব ভালোবাসত। প্রতিদিন সে নিজে হাতে ওই গাছ দুটিতে জল ঢালত। ওই গাছ দুটিতে এক দেবতা বাস করত। দেবতা রূপার উপর খুব প্রসন্ন হলেন। রূপার ব্যবহার তার ভালো লাগতো। তিনি ভাবলেন রূপাকে প্রচুর পুরস্কার দেবেন। ওই আম কাঁঠাল গাছের সামনে প্রতি পূর্ণিমাতে হতো গভীর রাতে পরীদের নৃত্য। পরীর দেশ থেকে পরীর রাজা নেমে আসতেন পৃথিবীতে। সঙ্গে আসতো পরীর দল। পরীর রাজা সিংহাসনে বসে থাকতেন। জ্যোৎস্নার আলোয় পৃথিবী ভরে যেত। পরীর দল নাচত, ফুলের সুগন্ধ ভেসে আসত। পরীদের রাজা আনন্দ করতেন আর নৃত্য দেখতেন। কিন্তু কোনো মানুষ ওসব দেখতে পেত না। একমাত্র আশ্বিন মাসের প্রথম তারিখ, অথচ রবিবার দিন যার জন্ম হবে সেই এটা দেখতে পাবে। তেমন লোক পৃথিবীতে খুব কম। তাছাড়া এত রাতে সেখানে আসবেই বা কে? তাই কেউ পরীদের নাচের কথা জানতো না। এমনকি রূপাও জানতো না যে তাদের বাড়ির গাছের সামনে প্রতি পূর্ণিমায় গভীর রাতে পরীরা নৃত্য করে। এখন ওই দেশের রাজা একবার গিয়েছিলেন শিকার করতে। ঘুরতে ঘুরতে তিনি বনে পথ হারিয়ে ফেলেন। তারপর অনেক কষ্টে বন থেকে বেরিয়ে তিনি ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। রাজার জন্ম পয়লা আশ্বিন, রবিবার। রাজা তাই দেখতে পেলেন যে ওই গাছের সামনে একটা সুন্দর সোনার সিংহাসন এসে উপস্থিত হলো। রাজা কোনোদিন গভীর রাতে এ পথে আসেননি, তাই এসব দেখতেও পাননি। রাজা তারপর দেখলেন একজন পরম সুন্দর পুরুষ রাজবেশ পরে সিংহাসনে এসে বসল। রাজা নানা কথা ভাবতে থাকেন। এই লোকটি কে? কোনো শত্রু রাজা বা তার গুপ্তচর নয় তো? রাজা এইসব ভাবছেন। এমন সময় ওই লোকটি রাজার দিকে এগিয়ে এলেন। রাজা তা দেখে ভয়ে তলোয়ার বের করতে গেলেন। তা দেখে লোকটি বললেন, তলোয়ার রাখুন মহারাজ, আপনি তো আর আমার শত্রু নন। আপনিও রাজা, আমিও রাজা, তাই আমরা বন্ধু। আপনি আমার অতিথি। আসুন আমার পাশে বসে পরীদের নৃত্য দেখুন। এ কথা বলে ওই লোকটি 3 বার হাততালি দিলেন। সঙ্গে সঙ্গে একটি সিংহাসন এসে গেল। তাতে রাজা বসলেন। রাজা বললেন, আপনি কে বলুন তো? লোকটি বললেন, আমি পরীদের দেশের রাজা। খুব ভালো কথা। আমি পৃথিবীর এক রাজা, এই রাজ্যের রাজা আমি। আপনাকে দেখে আমি খুব খুশি হলাম মহারাজ। আজ থেকে আমরা দুজন বন্ধু। 2 বন্ধু আলিঙ্গন করলেন। তারপর দুইজনে দুটি সিংহাসনে বসলেন। পরীদের রাজা 3 বার হাততালি দিলেন আবার। সঙ্গে সঙ্গে পরীর দল উড়ে এলো। একটু পরেই পরীদের নৃত্য শুরু হয়ে গেল। সে কি অপূর্ব নৃত্য! রাজা যতই দেখেন ততই মুগ্ধ হন। পৃথিবীর বুকে এমন সুন্দর নৃত্য তিনি জীবনে কখনো দেখেননি। সুন্দরী সে পরীদের দলের নৃত্য চমৎকার, অঙ্গে কত অলংকার, কি তার বাহার। বহুক্ষণ ধরে নৃত্য চলল। রাজা খুব খুশি হলেন। পরীদের নাচ শেষ হলে তারা উড়ে চলে গেল পরীরাজ্যে। পৃথিবীর রাজার দিকে চেয়ে পরীদের রাজা বললেন, কেমন দেখলেন পরীদের নাচ? পৃথিবীর রাজা বললেন, অপূর্ব। যেমন সুন্দর চাঁদনি রাত,
তেমনি সুন্দর পরিবেশ, তার উপর এই অপরূপ নৃত্য, এর তুলনা হয় না। পরীদের রাজা বললেন, এ নাচ দেখে আপনি যা আনন্দ পেলেন, এর চেয়েও ভালো নাচ দেখাতে পারি। কোথায় তেমন নাচ হয়? পরিরাজ্যে তাহলে আপনাকে যেতে হবে। যাবেন আপনি পরিরাজ্যে? আপনি নিয়ে গেলেই যাব। আপনি আমার বন্ধু, তাই আপনি রাজি হলেই নিয়ে যাব মহারাজ। বেশ, আমি রাজি। পরীদের রাজা বললেন, ঠিক আছে, তাহলে কাল আপনি এখানে আসবেন গভীর রাতে। আমি আপনাকে নিয়ে যাব পরিরাজ্যে। এই বলে পরীদের রাজা বিদায় নিলেন। তিনি 3 বার সিংহাসনে টোকা দিলেন, সঙ্গে সঙ্গে সিংহাসনটি উড়ে চলল। পরীদের রাজা উঠতে উঠতে বললেন, মহারাজ, ওই দ্বিতীয় সোনার সিংহাসনটি আপনি নিয়ে যান। ওটা আমি আপনাকে বন্ধু হিসেবে যৌতুক দিলাম। এই বলে পরীর দেশের রাজা অদৃশ্য হলেন। পৃথিবীর রাজা বাকি রাতটুকু সেখানে কাটালেন। দেখতে দেখতে সকাল হলো। রূপারা দেখল তাদের দেশের রাজা তাদের বাড়ির সামনে এক অপূর্ব সিংহাসনে বসে আছেন। রাজা অবশ্য কোনো কথা বললেন না। তিনি রাজবাড়ি থেকে লোকজন আনিয়ে ধরাধরি করে বিরাট স্বর্ণ সিংহাসনটি নিয়ে গেলেন রাজপ্রাসাদে। পরদিন রাজা রাজদরবারে সেই সিংহাসনে বসলেন। সকলে অবাক হয়ে নতুন রাজসিংহাসন দেখতে লাগলো। কত দামি দামি মণিমাণিক্য, হীরা চুনি পান্না সেই সুন্দর সিংহাসনে বসানো। এত সুন্দর সিংহাসন পৃথিবীর কোনো রাজার নেই। অনেকে প্রশ্ন করলে, মহারাজ, এই সুন্দর সিংহাসনটি কোথায় পেলেন? রাজা বললেন, পরীর দেশের রাজা আমার বন্ধু অতিশয়, সেই রাজারই ভালোবাসার যৌতুক এটি হয়। এ কথা শুনে সকলেই পরীর দেশের রাজা ও পৃথিবীর রাজা দুজনকেই ধন্য ধন্য করতে লাগলো। সেদিন গভীর রাতে পৃথিবীর রাজা অমরাদিত্য আবার গেলেন সেই আম কাঁঠাল গাছের সামনে। তিনি গিয়ে দেখলেন পরীদের রাজা সেখানে এসে গেছেন। তার সঙ্গে একটি সুন্দর বিরাট গাড়ি। গাড়িতে 4টি পক্ষীরাজ ঘোড়া জোড়া আছে। পরীর দেশের রাজা বললেন, মহারাজ, আসুন এই গাড়িতে উঠুন। এই বলে তিনি গাড়িতে উঠে বসলেন। অমরাদিত্য উঠলেন সেই গাড়িতে, বসলেন পরীর দেশের রাজার পাশে। সঙ্গে সঙ্গে পরীর দেশের রাজা ঘোড়ার লাগাম ধরে টান দিলেন। দেখতে দেখতে পক্ষীরাজ ঘোড়া পূর্ণ বেগে উড়ে চলল আকাশপথে। দেখতে দেখতে বিশাল উঁচুতে উঠে গেল রথ। নিচের দিকে পৃথিবীর বাড়িঘর, গাছপালা সব খুব ছোট ছোট দেখাতে লাগলো। এইভাবে উড়তে উড়তে তারা এসে গেলেন অনেক দূরে আকাশের বুকে সুন্দর পরিরাজ্যে। সুন্দর পরীদের রাজ্য। চারিদিকে কত ফুল ফল, কত ঝর্ণা ঝরছে, পাখিরা গান গাইছে। দোয়েল, কোকিল, পাপিয়া প্রভৃতি কত পাখি গান গেয়ে চলেছে অবিরাম। আরও কত সুন্দর নাম না জানা পাখিরও দল। দুজনে একটা ঝর্ণার পাশে 2টি সিংহাসনে বসলেন। পরীদের রাজা হাততালি দিলেন। সঙ্গে সঙ্গে ঘটল এক আশ্চর্য ব্যাপার। ঝর্ণার ধারে শত শত পদ্মফুল ফুটে উঠল, বিরাট বিরাট সব কমলকলি। কিন্তু সেগুলি একটাও সম্পূর্ণ ফোটেনি। তবু তাদের গন্ধে চারিদিক আমোদিত হয়ে উঠল। রাজা আবার হাততালি দিলেন। সঙ্গে সঙ্গে সব পদ্মফুলগুলি ফুটে উঠল। কলিগুলি সব খুলে গেল। প্রতি কলির মধ্য থেকে বের হলো এক একটি করে পরী। অমরাদিত্য সব দেখে পরম বিস্ময়ে চুপ করে রইলেন। কোনো কথা বের হলো না তার মুখ দিয়ে। পরীরা দল বেঁধে নৃত্য শুরু করল, আর ফুলের মিষ্টি গন্ধে চারিদিক ভরে উঠল। পরীদের রাজা ডেকে আনলেন রানী সুমিত্রাকে। 3 জনে বসে বসে পরীদের নাচ দেখতে লাগলেন। দেখতে দেখতে কত যে সময় কেটে গেল সেদিকে কোনো হুঁশ ছিল না অমরাদিত্যের। এক সময় রাজা আবার হাততালি দিলেন। সঙ্গে সঙ্গে পরীরা একজন এক একটি কমলের মধ্যে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে কমলগুলির মুখ গেল বন্ধ হয়ে, আবার সেগুলো হলো কমলকলি। রাজা আর একবার হাততালি দিতেই সব কমলকলি ঝর্ণার জলের মধ্যে অদৃশ্য হয়ে গেল।
পরিদের রাজা বললেন, কেমন দেখলেন মহারাজ? অমরাদিত্য বললেন, অপূর্ব, এর কোনো তুলনা হয় না। পরিদের রাজা বললেন, চলুন এবার আমরা খেতে বসি। আমাদের দেশে খাবার রান্না করতে হয় না, আপনা থেকেই আমরা মনের মতো খাবার পাই। অমরাদিত্য বললেন, সে কী রকম? চলুন দেখাচ্ছি আপনাকে। তিনজনে তখন গিয়ে বসলেন একটি সুন্দর পুকুরের কিনারায়। পুকুরের কিনারে বাঁধানো ঘাট, সুন্দর শ্বেত পাথর দিয়ে সেটা তৈরি। তিনজনে গিয়ে বসলেন সেই বাঁধানো ঘাটে। তারপর রাজা রানী সেই পুকুরের দিকে হাত বাড়ালেন। সঙ্গে সঙ্গে দুটি থালা ভর্তি সন্দেশ, রসগোল্লা, লুচি, পায়েস, রাজভোগ এবং আরও কত রকমারি সুন্দর খাবার এসে তাদের হাতে উপস্থিত হলো। তা দেখে অমরাদিত্যও হাত বাড়ালেন, কিন্তু তার হাতে এলো শুধুমাত্র একটা বড় কোলা ব্যাঙ। রাজা দুঃখিত হয়ে ব্যাঙটাকে জলে ছুঁড়ে দিলেন। এসব দেখে পরিদের রাজা বললেন, আপনি ভুল করেছেন মহারাজ। যা মনে মনে কল্পনা করে আপনি হাত বাড়াবেন তাই আসবে আপনার হাতে। আপনি বোধহয় ব্যাঙের কথা ভাবছিলেন মনে মনে, তাই নয় কি? অমরাদিত্য বললেন, ঠিক কথাই বলেছেন আপনি। আমি ভাবছিলাম, এত বড় সুন্দর পুকুর, এখানে একটাও ব্যাঙ নেই কেন? এখানে বড় বড় কোলা ব্যাঙ থাকলে ভালোই হতো। এই ভেবে হাত বাড়াতেই একটা কোলা ব্যাঙ হাতে এসে উঠল। রানী সুমিত্রা বললেন, এবারে আপনি যে যে খাবার ভালোবাসেন তাদের কথা ভেবে হাত বাড়ান, দেখবেন সব এসে যাবে। অমরাদিত্য তখন পোলাও, মাংস, পরোটা, আলুর দম, চিংড়ির মালাইকারি, লেডিকেনি, মিষ্টি দই আর রসমালাই প্রভৃতি ভেবে হাত বাড়ালেন। সঙ্গে সঙ্গে একটা বড় থালায় সব খাবার ভর্তি হয়ে এসে গেল তার হাতে। তিনজনে খেতে শুরু করলেন। অমরাদিত্য দেখতে পেলেন সেসব খাবারের কি অপূর্ব স্বাদ। তিনি মোহিত হয়ে গেলেন। পরীর দেশের খাদ্যের স্বাদ কি অপরূপ হয়, সেসব খেয়ে রাজা অবাক হলেন অতিশয়। খাওয়া দাওয়া শেষ হলো। তখন পরীদের রাজা বললেন, চলুন বাগানে বেড়াতে যাই। অমরাদিত্য বললেন, চলুন যাই। যেতে যেতে অমরাদিত্য বললেন, আচ্ছা, আপনাদের দেশে আজ পূর্ণিমা কেন? পৃথিবীতে তো আজ পূর্ণিমা নয়। পরীদের রাজা হেসে বললেন, ও, তাও জানেন না? আমাদের এখানে কোনো সূর্য নেই, দিনও হয় না। এখানে সব সময় রাত। সব সময় এখানে মাথার উপরে থাকি পূর্ণিমার চাঁদ। তাই সব সময় আমরা আনন্দে থাকি। সব সময় এখানে বসন্ত, শীত, গ্রীষ্ম, বর্ষা নেই। তাই আমরা কেবলমাত্র পূর্ণিমার রাতে পৃথিবীতে যাই। পূর্ণিমার রাত ছাড়া অন্য কিছু আমাদের ভালো লাগে না। অমরাদিত্য বললেন, বুঝেছি। তিনজনে বাগানে বেড়াতে লাগলেন। বেড়াতে বেড়াতে পরীর রাজা বললেন, দেখুন কত রকমের সুন্দর ফুল। এত সুন্দর ফুল বোধহয় পৃথিবীতে হয় না। তা শুনে অমরাদিত্য বললেন, না, এ কথা মানতে আমি রাজি নই। আমাদের পৃথিবীতে এর চেয়েও কত সুন্দর সুন্দর ফুল হয়। এখানে সব কিছু সুন্দর হলেও পৃথিবীতে এর চেয়ে বেশি সুন্দর ধরনের ফুল হয়। ফুলই পৃথিবীর সম্পদ। পৃথিবীতে এত ফুল আছে বলেই পৃথিবী সুন্দর। পরীর রাজা বললেন, বেশ, তবে বাজি হোক, কাদের ফুল বেশি সুন্দর? পৃথিবীর রাজা অমরাদিত্য বললেন, ঠিক আছে, আমাকে 3 মাস সময় দিন। আমি আমার বাগানে নানা জাতের ফুল তৈরি করে দেখাবো। কিন্তু বিচার কি করে হবে? অমরাদিত্য বললেন, সে ব্যবস্থা আপনি করুন। পরীদের রাজা বললেন, ঠিক আছে, আপনার বাগানের পাশে একটা বাগান বসিয়ে দেবার মতো জায়গা রাখবেন। আমি আমার বাগান সেখানে নিয়ে যাব। তখন দেখা যাবে কার বাগান শ্রেষ্ঠ। ভালো কথা। 3 মাস পরে বিচারের ব্যবস্থা হবে। দেখা যাবে কাদের ফুল বেশি সুন্দর। কিন্তু বিচার করবে কে? দুজনে চিন্তা করলেন। তারপর পরীদের রাজা বললেন, ঠিক আছে, বিচার করবেন আপনার রানী আর আমার রানী। ফুলবাগান থেকে প্রতিটি ফুল এনে পাশাপাশি ফেলে বিচার করা হবে, কাদের ফুল ভালো। রানীরা নিরপেক্ষ বিচার করবে নিশ্চয়ই।
ফুল রানীদেরই জন্য, তাই এতে পরাজয় হলে তা হবে রানীদেরই পরাজয়। তা বটে, অমরাদিত্য হেসে বললেন। এইভাবে কথাবার্তা শেষ হলো। 3 মাস পরে ফুলের বিচারের বিষয় পাকা হয়ে গেল। তারপর অমরাদিত্য পক্ষীরাজ ঘোড়ার রথে চড়ে উড়ে চললেন পৃথিবীর দিকে। পক্ষীরাজ উড়ে চলল। রাজা যখন উড়ে এসে পৃথিবীতে নামলেন, তখন দেখেন ভোর হতে খুব বেশি দেরি নেই। পৃথিবীর রাজা অমরাদিত্য পৃথিবীতে ফিরে এসে সব কথা বললেন তার রানী কিরণমালাকে। রানী কিরণমালা ছিলেন অপরূপ সুন্দরী। তাছাড়া দেশ বিদেশের নানা জাতের ভালো ভালো ফুলের চাষ সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। তার উপর ভরসা করেই অমরাদিত্য পরীর দেশের রাজার সঙ্গে প্রতিযোগিতা করতে রাজি হয়েছিলেন। রানী সব শুনে বললেন, তাহলে খুব ভালো করে একটা উদ্যান নির্মাণ করুন, তার পাশে অন্য একটি উদ্যান বসাবার জায়গা রেখে দিন। বিভিন্ন গাছের জন্য ভিন্ন ভিন্ন সার, সেসব আমি ব্যবস্থা করব। আর খুব ভালো ভালো ফুলের বীজ ও চারা জোগাড় করতে হবে। রাজা তখন সুন্দর একটি উদ্যান তৈরি করলেন। যাতে জলের অভাব না হয় সেজন্য বাগানের মাঝে একটি পুকুর তৈরি করলেন। তারপর তার পাশে অতি বড় একটা ফাঁকা জমি রেখে দিলেন। সব কাজ শেষ করে রাজা দেশ বিদেশে ঢেরা পিটিয়ে দিলেন। যে লোক ভালো ভালো ফুলের বীজ, চারা বা কলম এনে দিতে পারবে তাকেই পুরস্কার দেওয়া হবে। দেখতে দেখতে দেশ বিদেশ থেকে শত শত ফুলের চারা, বীজ, কলম প্রভৃতি আসতে লাগলো। রাজা সেসব গাছ লাগাতে শুরু করলেন। রানী কিরণমালা সব তদারক করতে লাগলেন। ভালো ভালো মালীদের রাখা হলো গাছগুলি পরিচর্যা করার জন্যে। কত রকমের ফুলের গাছ যে লাগানো হলো তার সীমা সংখ্যা নেই। কোনটা লতা, কোনটা বা ছোট গাছ, কোনটা বা বড় বড় শক্ত গাছ। গাছে গাছে বিরাট বাগান ভর্তি হয়ে গেল। এমনকি ধুতরা আকন্দ পর্যন্ত কোনো ফুল রাজা বাদ দিলেন না। জলে ফুটল কমল, ডাঙায় স্থলপদ্ম। তাছাড়া গোলাপ, বেল, জুঁই, চম্পা, চামেলি, রজনীগন্ধা, হাসনাহানা থেকে জবা, মাধবী, টগর, জুথি, মালতী কিছুই বাদ গেল না। অমরাদিত্য ফুল গাছের জন্য প্রচুর খরচ করতে লাগলেন। দেখতে দেখতে সব গাছ বেড়ে উঠতে লাগলো। তাতে নানা ফুল ধরতে শুরু করলো। নানা ফুলের অপূর্ব শোভায় উদ্যান ভরে উঠল। নানা ফুলের গন্ধে বাতাস যেন মধুময় হয়ে উঠল। সকলে তা দেখে বলতে লাগলো যে এত সুন্দর রাশি রাশি ফুল বোধহয় পরীদের রাজ্যেও নেই। রাজা রোজ রানীকে নিয়ে উদ্যানে বেড়াতে আসেন। রোজ কত ফুল হয়, সেসব দেখে রাজা রানীর মন আনন্দে ভরে উঠতে থাকে। অবশেষে 3 মাস কেটে গেল দেখতে দেখতে। অমরাদিত্য মনে মনে ভাবলেন, মোর বাগানের ফুলগুলি সব অপূর্ব যে হয়, পরীর দেশের ফুলের পাশে কোনো কিছুই নয়। পুরো 3 মাস কেটে যাবার পর পরীদের দেশের রাজা তার রাজ্য থেকে বিরাট উদ্যান তুলে এনে রাজার উদ্যানের পাশে বসিয়ে দিলেন। পরী রানী সুমিত্রা নিজে যত্ন করে এই উদ্যানের সব ফুল গাছ তৈরি করেছেন। তাদের উদ্যানের ফুলগুলিও সত্যিই অপরূপ। 2টি উদ্যান পাশাপাশি বসল। 2টি বাগানই পরম সুন্দর। 2টিতেই নানা দেশের নানা জাতির রং বেরঙের ফুল। কেউ বুঝতে পারে না এ প্রতিযোগিতায় কারা জিতবে। পরীদের রাজা ও তার রানী সুমিত্রা এলেন উদ্যানের সঙ্গে সঙ্গে। এই ফুলের প্রতিযোগিতা দেখার জন্য পরীদের রাজ্যের লোক আর পৃথিবীর লোক সমান উৎসাহিত হয়ে উঠল। এদিকে রূপাদের বাগানে আম আর কাঁঠাল গাছের দেবতার বরে অপূর্ব একটি ফুল গাছ জন্ম নিল। একদিন রূপা এসে বাগানে এই অপূর্ব গাছটি দেখতে পেল। রূপা দেখল একটি ফুল ফুটে আছে গাছে। রূপা ফুলটি তুলে আনলো মার কাছে। কিন্তু আশ্চর্য, ফুলটি তুলতেই তা যেন ঠিক একটি কলি হয়ে গেল। রূপা তারপর সেটিকে নাড়তে লাগলো। নাড়তে নাড়তে সেটি আবার ফুটে উঠল। তখন তার মাঝ থেকে 3টি দামি মুক্তা ঝরে পড়ল। পরদিন আরেকটি ফুল ফুটল। সেটি থেকেও তারা আবার 3টি মুক্তা পেল। রূপা রাজার ঢেরা শুনেছিল। সে ভাবলে নিশ্চয়ই এমন অপূর্ব ফুল রাজ উদ্যানেও নেই। এটি রাজাকে বিক্রি করলে
প্রচুর টাকা পাওয়া যাবে। রূপা তাই মাকে বলল, মা, রোজ একটি করে ফুল ফোটে, চলো কাল ফুল নিয়ে রাজার কাছে যাই। মা বললেন, বেশ চলো। পরদিন যে ফুলটি ফুটল তা নিয়ে রূপা রাজসভায় গেল। রাজা পাত্রমিত্র নিয়ে রাজসভায় বসেছিলেন। রূপা আর তার মাকে দেখে রাজা বললেন, তোমাদের কি চাই বলো তো? রূপা ফুলটি রাজাকে দেখালো, বললে, বলুন তো এমন ফুল রাজ উদ্যানে আছে কিনা। ফুলটি প্রায় আধ হাত লম্বা, 7টি রং তাতে খেলা করছে। রাজা সব দেখে বললেন, না, এমন ফুল রাজ উদ্যানেও নেই। রূপা বললে, এ ফুলের গাছটি দিতে পারি, রোজ একটা এমনি ফুল ফোটে। কত টাকা দেবেন? রাজা বললেন, অপূর্ব এ ফুলটি দেখি তুলনা তার নাই, 20,000 টাকা দেব, ফুল গাছটি চাই। রূপা পরদিনই একটা বড় মাটির টব কিনে তা মাটি দিয়ে ভর্তি করলো। তারপর মাটি খুঁড়ে সযত্নে মাটি শুদ্ধ গাছটি তুলে টবে বসিয়ে দিলে। তারপর টব শুদ্ধ গাছটি নিয়ে সে গেল রাজার কাছে। বললে, এতে রোজ মাত্র একটি করে ফুল ফোটে, কিন্তু তা অতুলনীয়। রাজা টাকা দিয়ে গাছটি কিনে নিলেন। তারপর তিনি সেটি তার শোবার ঘরে যত্ন করে রেখে দিলেন। রূপার ঠিকানাও রাজা জেনে নিলেন। দেখতে দেখতে এসে গেল প্রতিযোগিতার দিনটি। রাজা অমরাদিত্য আর রানী কিরণমালা বাগানে এলেন। পরীদের রাজারানীও এসে গেলেন। একে একে নানা ফুল তুলে তুলে দুদিকে সাজানো হতে লাগলো। একদিকে পৃথিবীর ফুল, অন্যদিকে পরীদের ফুল। দুই রানী বসলেন বিচার করতে। দুদিকে ঘিরে বসলো কত লোক, কত পরী। তারা এই ফুলের প্রতিযোগিতা দেখতে লাগলো। এক এক ধরনের ফুল আনা হয়। যাদের ফুল জয়লাভ করে দুই রানী তা ঘোষণা করেন। তারপর তা খাতায় লিখে রাখা হয়। যখন পৃথিবীর ফুল জেতে তখন পৃথিবীর লোক সব আনন্দে হাততালি দেয়। যখন পরীদের ফুল জয়লাভ করে তখন পরীরা হাততালি দেয়। এইভাবে এক এক ফুলের বিচার চলতে থাকে। পরীদের কমল জিতল, পৃথিবীর গোলাপ জয়লাভ করল। পরীরানীর চম্পা জিতল, পৃথিবীর চামেলি জিতল। পরীদের মালতী জিতল, পৃথিবীর জিতল মল্লিকা। এইভাবে চলতে লাগলো। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পার হয়ে বিকেল হয়ে গেল। তখন সব ফুলের বিচার শেষ হলো। দেখা গেল যে দুই দলের ফুল মিলে সমান সমান হয়েছে। মোট হিসাবে কেউ জিততে পারেনি। পৃথিবীর রানীর 400 ফুল জিতেছে, পরী রানীরও 400 ফুল জিতেছে, আর কারো কোনো নতুন ফুল নেই। তখন রাজা অমরাদিত্যের মনে পড়ল রূপার সেই ফুলের কথা। রাজা গেলেন তার শোবার ঘরে। তার শেষ ফুল অর্থাৎ রূপার ফুল জিতলে পৃথিবীর একটি ফুল বেশি হবে, তাহলে পৃথিবী জয়লাভ করবে। কিরণমালাও খুশি হবে। রূপা আর তার মাও প্রতিযোগিতা দেখছিল। তারা বুঝেছিল রাজা তাদের ফুল সব শেষে বের করবেন। এখন দুদলের সমান সমান দেখে রাজা বললেন, একটু দাঁড়ান, আরেকটি ফুল আছে। রাজা গেলেন শোবার ঘরে। কিন্তু আশ্চর্য, শোবার ঘরে সে ফুলের টব নেই। রাজা অবাক হলেন। গতকাল রাতে তিনি যখন শুতে যান তখনও ফুলের টব ছিল। তাহলে ফুল কে নিতে পারে? রাজা কিছু বুঝলেন না। শুধু তিনি এটা বুঝতে পারলেন যে কাল রাতে যখন তিনি শুয়েছিলেন তখন কেউ টব শুদ্ধ ফুল চুরি করেছে। কিন্তু কে সেই চোর তা রাজা বুঝতে পারলেন না। তিনি মন খারাপ করে ফিরে এসে বললেন, না, তার ফুল নেই, সব সমান হয়েছে। রূপা কিন্তু তা শুনে অবাক হলো। রাজা তার ফুল আনলেন না কেন? এমন সময়ে সবুজ শাড়ি পরা সবুজ পরী এলো উড়তে উড়তে। তার হাতে একটি ফুল। সে পরীদের রানীকে ফুলটি দিয়ে বললে, এরকম ফুল পৃথিবীতে আছে কিনা জিজ্ঞাসা করুন। পৃথিবীর সব লোক সে ফুল দেখে অবাক হলো। এমন ফুল তারা কেউ আগে দেখেনি। পরীদের রানীর হাতে পড়ে ফুলটা সঙ্গে সঙ্গে একটা কলিতে পরিণত হলো। পরীরা বললে, আমাদের জয় হয়েছে। তা শুনে রূপা চিৎকার করে উঠল, না, ওটা আমার ফুল, আমার ফুল। সকলে অবাক হলো এসব কাণ্ড দেখে। রূপা বললে, পরী রানী,
আপনার হাতে পড়ে ফুলটা কলি হলো, আপনি কি এই ফুলটা আবার খুলতে পারেন? পরীরানী কিছু বলতে পারলেন না, সবুজ পরীও পারলে না। তখন রূপা ফুলটি হাতে নিয়ে নাড়তে লাগলো। সঙ্গে সঙ্গে ফুলটি আবার খুলে গেল। তা থেকে বের হলো 3টি মুক্তা। বিস্মিত হলেন পরীরানী। 2 রাজাও সব দেখছিলেন। এবার পরীদের রাজা কঠোর স্বরে বললেন, সবুজ পরী, তুমি ঠিক করে বলো তো এ ফুল কোথায় পেলে? পৃথিবীর রাজা বললেন, আমার ঘরে টব শুদ্ধ এই ফুলের গাছ ছিল, আজ দেখি যে গাছটি নেই। তা শুনে পরীদের রাজা সবুজ পরীর উপর রেগে গেলেন। তিনি বললেন, ছি সবুজ পরী, আমাদের পরীরাজ্যে কেউ কখনো চুরি করে না, তুমি চুরি করলে কেন? সবুজ পরী বললে, কাল রাতে আমি যোগ বলে জানতে পারি যে রূপার এই একটি ফুলের জন্য আমরা হেরে যাব। এটাও জানতে পারি এই ফুল গাছ রাজার ঘরে টবে আছে, তাই আমি রাতে এটি চুরি করি। রাজারানী তখন ঘুমিয়েছিলেন। পরীদের রাজা বললেন, তুমি অত্যন্ত অন্যায় কাজ করেছ, হারজিত আছেই, তা বলে তুমি চুরি করবে? ছি, এটা অত্যন্ত অন্যায়। আমরা 2 রাজা 2 বন্ধু, তাই একটু ফুল নিয়ে খেলা করছি, তার মধ্যে চুরি আসবে কেন? সবুজ পরী মাথা নিচু করে থাকলো। পরীরানী ও পরীরাজা হেরে গেলেন। পরীদের রানী তখন তার গলার মালা খুলে পৃথিবীর রানীর গলায় পরিয়ে দিয়ে বললেন, আপনাদের জয় হয়েছে। পৃথিবীর লোক সব আনন্দ করতে লাগলো। পরীর রাজ্যের সব লোকজন বাগান প্রভৃতি নিয়ে পরীদের রাজারানী চলে গেলেন। পরীর রাজার হুকুমে 2 জন পরী সবুজ পরীকে বন্দি করে নিয়ে চলল। তারা সকলে গেলেন পরীরাজ্যে। অমরাদিত্য আর কিরণমালা আনন্দে মেতে উঠলেন। রাজ্যে উৎসবের আয়োজন হলো। দলে দলে লোককে খাইয়ে অমরাদিত্য আনন্দ লাভ করলেন। তিনি তারপর রূপাকে বললেন, মা লক্ষ্মী, তোমার জন্যই আমাদের জয় হয়েছে, তোমাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। রাজার একমাত্র ছেলে ছিল, তার তখনও বিয়ে হয়নি। রাজা রূপার মাকে বললেন, আপনার মেয়ের সঙ্গে যদি আমার ছেলের বিয়ে দিই, আপনার কি তাতে আপত্তি আছে? রূপার মা বললেন, সে তো আমার পরম সৌভাগ্য মহারাজ। কদিন পর রাজ্য জুড়ে মহা ধুমধাম হলো। রূপার সঙ্গে রাজার ছেলের বিয়ে হয়ে গেল। গরিবের মেয়ে হলো তখন রাজবধূ, ভবিষ্যতে সে হবে রাজরানী। মনের আনন্দে রূপার দিন কাটতে লাগলো। এদিকে পরীদের রাজা সবুজ পরীকে বন্দি করে রাখার আদেশ দিলেন। আজীবন তাকে বন্দি থাকতে হবে। তা শুনে পরীদের রানী বললেন, তুমি একে এত কঠিন শাস্তি দিলে কেন? যা হবার তা তো হয়েই গেছে। রাজা বললেন, আমার রাজ্যে কেউ কখনো চুরি করে না, তা সব জেনেও কেন ও চুরি করলো? তাছাড়া মাত্র একটা ফুলের জন্য হেরে গেলে আমি দুঃখ পেতাম না, কিন্তু আমার কত বড় অপমান হলো বলো তো? পৃথিবীর সব লোক জানলো আমার রাজ্যের পরীরা সব চোর। এটা ভীষণ অপমান, তাই নয় কি? রানী বললেন, ও তো আমাদের জয়ের জন্যই এ কাজ করেছে। রাজা বললেন, তার কোনো দরকার ছিল না। ও যদি ফুলটা নিয়ে না যেত তাহলে কেউই জানতে পারতো না, সব সমান সমান হয়ে যেত। কিন্তু জিততে গিয়ে হলো অপমান। চুরির চেয়েও খারাপ হলো চুরি ধরা পড়া, তা জানো তো? পৃথিবীর লোকেরা ভাবলে পরীরা চোর। পরীরানী বললেন, শোনো, যতদিন পৃথিবীর মানুষ পরীরাজ্যে পা দেয়নি এখানে চুরি ছিল না। পৃথিবীতে ঘরে ঘরে চুরি, অন্যায়, বঞ্চনা আছে, এখানে তা নেই। তার কারণ আমাদের কোনো অভাব নেই, কিন্তু মানুষের সংস্পর্শে আসার ফলে পরীদের মধ্যে পাপ স্পর্শ করেছে। পরীরা যায় পূর্ণিমা রাতে, পৃথিবীর রাজাও এখানে এসেছিলেন। এই স্পর্শদোষেই এক পরীর মনে পাপ ঢুকেছে। রাজা বললেন, তাহলে তুমি কি করতে বলো আমাকে? রানী বললেন, আজ থেকে কোনো পরী আর পৃথিবীতে যাবে না, কোনো মানুষও আর এখানে আসবে না। ঠিক আছে, তাই হবে। এই বলে রাজা সবুজ পরীকে মুক্ত করে দিলেন। সেই দিন থেকে কোনো পরী আর পৃথিবীতে আসে না। পৃথিবীর মানুষও এরপর থেকে আর কখনো সেখানে যেতে পারে না। পরীরাজ্যের সঙ্গে পৃথিবীর আর কোনো মিল নেই।
আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।